তিনি নোবেল পেতে পারেন কোনো বিষয়ে, কিন্তু তার মানে তো এটা নয় যে তিনি দেশ চালাতে পারবেন। যে দেশ চালাতে পারলে ডিমের দাম 120 টাকা জোড়া হতো না। এবং ভারতবর্ষের বিরুদ্ধে তাদের একটাই রাগ, তারা যেমন সংবিধানের ওপরে কট্টর মৌলবাদকে রেখে দিয়েছেন, দেশের আইনের ওপরে কট্টর মৌলবাদকে রেখে দিয়েছেন ইসলামের মিথ্যে নাম করে, যেখানে ইসলাম শান্তির ধর্ম, সেখানে তারা ভারতবর্ষকে একমাত্র ঘৃণার চোখে দেখেন। কারণ ভারতবর্ষ হাজার উপকার করলেও তাদের অভাবের মধ্যে ডিম, চাল, ডাল এত কিছু পাঠাচ্ছে, যেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ঢেকুর তুলতে গিয়ে ভারতের নামে গালাগাল করছে একটাই কারণে, এদের মনের মধ্যে চরম একটা সাম্প্রদায়িক একটা মনোভাব রয়েছে, যে কারণেই বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চলছে। এবং ভারতবর্ষ যেহেতু হিন্দু সংখ্যা প্রধান রাষ্ট্র, তাই তারা ভারতবর্ষকে গালাগাল দিচ্ছে। এই ভারতবর্ষ যদি মুসলমান প্রধান রাষ্ট্র হতো, তাহলে দেখতেন যে ভারতবর্ষ এদের চোখে ভালো হয়ে যেত। আমরা চাই যতই ওরা ভুল করুক, ভারতবর্ষ অর্থনৈতিক শক্তি থেকে সামরিক শক্তিতে এতটা বড়, তারা সব জেনেও এই বোকামিটা কেন করছে? কেন জোর করে ভারতবর্ষের পতাকা পায়ে মারিয়ে? এই আগুন তো তারাই লাগিয়েছে। তারা তাদের রাষ্ট্রে সংখ্যালঘুদের নিপীড়ন করবে, মিডিয়াকে চেপে দেবে সেই খবর। ভারতবর্ষের মিডিয়া সেই কথা বললে, সেখান থেকে আসা অগণিত ভিডিও ফুটেজ আমরা দেখলে, আমরা এটা নিয়ে কথা বললে, পৃথিবী কথা বললে, সবাইকে গালাগাল করবার তাদের অধিকার রয়েছে নাকি? এতগুলো পৃথিবীর ইসলামিক দেশ কজন দাঁড়িয়েছে বাংলাদেশের পাশে? কারণ তারাও ঘৃণা করছে। তো যাই হোক, এই দুর্ভাগ্যজনক। আমরা চাই এই ঘটনাতে যে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন যে মুসলমান সমাজ রয়েছে, তারাও ভয়তে চুপ করে আছে, যেভাবে ঠিক পশ্চিমবঙ্গের মানুষ অন্যায় দেখেও তৃণমূলের ভয়তে চুপ করে থাকে, কারণ পুলিশ আর ক্রিমিনাল তাদের হাতে। বাংলাদেশের এই যে শেখ হাসিনার পতনের পর থেকে দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের যে আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর, তার সঙ্গে সঙ্গে শিল্প জগতের মানুষদের উপরেও আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে। এই বিষয়টায় কি বলবেন? দেখুন, যদি ভালো করে তাকান, সেটা হচ্ছে আক্রমণ কাদের ওপরে হচ্ছে। দাদা, আপনি কি মনে করেন তাহলে বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, নরেন্দ্র মোদী সরকারের কঠিন কোনো পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভারত সরকারের চাপে বাংলাদেশ সরকার বা ইউনূস সরকার সে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার জন্য প্রয়াস করে? দেখুন, ভারত সরকার অনেকগুলো কাজই করছে, এগুলো যেহেতু পাড়া জানিয়ে বলবার নয়, তাই মিডিয়াকে বা আমাদের কাউকেই সেগুলো জানানো হচ্ছে না। কাজ করছে বলছেন? অবশ্যই কাজ করছে তারা। আমাকে জানিয়ে তো কাজ করবে না। ফিনান্স ডিপার্টমেন্ট যখন কাজ করে, তখন আপনাকে আমাকে জানিয়ে করে। হ্যাঁ, আমাদের উৎসাহ বেশি, তাই আমরা বাইরে দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, তারা ঘুম থেকে উঠে কী কী খাবেন আপনাকে আমাকে পাড়ার পল্টুদাকেও জানাতে হবে। আর আমরা খবর করতে পারছি না, তাই আমাদের ভিউ কম হচ্ছে বা বিক্রি কম হচ্ছে। কেন? এটা তো অন্যায়। এ সমস্ত আধিক্ষেতা আমরা করছি। এগুলো দেশের স্বার্থের, আমাদের আপনি আমি আমাদের প্রত্যেকের স্বার্থেরই গোপন বিষয়। আর আমাদের দেশের মধ্যে প্রচুর নেমখারাম বেঈমান শত্রু বসে আছে, যারা আমাদের মধ্যেই মিশে রয়েছে, যাতে তারা না জেনে খবর লিক করতে পারে। তাই অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সামরিক দিক দিয়ে পৃথিবীতে শক্তিশালী প্রথম সারির দিকে চলে যাওয়া একটা দেশ, অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় শক্তিশালী জায়গায় একটা দেশ, যার সঙ্গে পৃথিবীতে বিভিন্ন বড় বড় দেশ যাদের নিজেদের মধ্যে ঝগড়া, তারা কিন্তু ভারতের সঙ্গে ঝগড়া করেনি। দেখতে হবে যে চীন, ভারতের সঙ্গে যার বৈরিতা ছিল, ঝগড়া বিবাদ ছিল, সে কিন্তু আর ঝগড়া বিবাদে নেই। পাকিস্তানের মতো দেশ, তারাও কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধিতার আজও একটা কথা বলেনি। তারা খেতে পাচ্ছে না, তারা পাকিস্তান বলছে যে তাদের থেকেই চাল ডাল কিনবো। যারা নিজেরা খেতে পায় না, তারা অন্যকে চাল ডাল কত দেবেন, তা দিয়ে তাদের দেশের মানুষ কীভাবে বেঁচে থাকবে সে পাকিস্তান ভাববে। পাকিস্তানের যে কোনো চ্যানেলগুলোতে যান, ইউটিউবে যান, গিয়ে দেখবেন পাকিস্তানের জনগণ পরিষ্কার বলছে, যারা কট্টর ইসলামবাদী, সাচ্চা মুসলমান, তারা পরিষ্কার বলছেন যে ভারতবর্ষের মতো প্রধানমন্ত্রী থাকলে আমাদের পাকিস্তানটা পাল্টে যেত। ভারতবর্ষ চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, উন্নতি করছে, আর আমরা চাঁদেই পড়ে আছি। কারণ চাঁদে আলো নেই, বিদ্যুৎ নেই, শিক্ষা নেই, আমাদের পাকিস্তানেও নেই। এক গণতন্ত্র প্রেমী, মানবতা প্রেমী মানুষের ওপরে আক্রমণ হচ্ছে, এবং সার্বিকভাবে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে, সনাতনীদের ওপরে আক্রমণ হচ্ছে। এবং সেই আক্রমণটা যেভাবে
চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি তো শুধুমাত্র ইসকনের প্রতিনিধি ছিলেন না, তিনি সমগ্র যে সংখ্যালঘু সনাতনী যতগুলো গোষ্ঠী বা সম্প্রদায় ওখানে ছিল তাদের হয়ে তিনি কথা বলতেন। এবং তাকে কোন ধারায় গ্রেপ্তার করা হলো, একটা অদ্ভুত রকম রাষ্ট্রদ্রোহিতার মামলার অপরাধে মামলা করা হলো। এবার সারা পৃথিবীতে সবাই যারা যে রাষ্ট্রদ্রোহিতার মামলা রাষ্ট্র করে, দেশ করে, সরকার করে, কোনো ব্যক্তি নয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল মামলা একজন ব্যক্তি করেছিলেন এবং যবে করেছিলেন তার 1 মাস পর যখন সনাতনীরা একত্রিতভাবে তাদের অধিকারের কথা বলছে, তারা আলাদা কোনো দেশ চায়নি, রাষ্ট্র চায়নি, ক্ষমতা চায়নি, তারা ধর্মাচরণের যে স্বাধীনতা যা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যে মর্যাদা মানুষ হিসেবে, সেইটুকু তারা চেয়েছিলেন। আর সেটা তারা মনে করাচ্ছিলেন যে এটা বিঘ্নিত হচ্ছে, তাই দয়া করে এই দিকটা যেন সরকার খেয়াল রাখেন। কিন্তু এই সনাতনীদের মানুষের সম্মান চাওয়ার এই ইউনূস সরকারের ভালো লাগেনি, তাই তিনি অন্যদিকে তাকিয়ে থাকলেন এবং একজন ব্যক্তি মামলা করল। ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারা যায় না, সেই মামলা গৃহীতও হয়ে গেল অদ্ভুত রকমভাবে। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু তার লয়ারও দিতে পারছে না, কারণ যেই লয়ার হচ্ছে জামাতে ইসলাম, এই ধরনের সংগঠন যাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করে না তাদের উগ্রতার জন্য। কিন্তু ডক্টর ইউনূস তিনি এই জামাতের পরামর্শেই চলছেন এবং বিভিন্ন দিকে মুখ ফিরিয়ে থাকছেন এবং বলছেন কই এমন ঘটনা ঘটেছে আমি জানি না তো। সারা পৃথিবী এটা নিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু বাংলাদেশের মিডিয়াকে এই ইউনূস সরকার যেভাবে হিন্দুদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই সমস্ত খবর চেপে দিতে বলেছে। ঠিক পশ্চিমবঙ্গে যেমনটা হয়, আমাদের মুখ্যমন্ত্রী বলেন রক্তাক্ত ইলেকশন হয়ে গেলেও যেমন মিডিয়াকে তিনি ইনডাইরেক্টলি থ্রেটও করেন, যারা যারা ভালোর খবর দেখাবে, অর্থাৎ যারা এই চুরি তৃণমূলের অপশাসনের খবর দেখাবে তাদের সরকারি বিজ্ঞাপন না দিয়ে পেটের ভাত কেড়ে নিয়ে মেরে ফেলার নিদান তিনি দেন। সেটাই ফলো করেছেন ডক্টর ইউনূস। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, পেয়ে বাংলাদেশ অশান্তিতে ভরিয়ে দিয়েছেন। একজন সর্বতভাবে ব্যর্থ, দেখুন যে ভালো গান গাইতে পারে সে ভালো নাচবে এমন তো কোনো কথা নেই। তিনি নোবেল পেতে পারেন কোনো বিষয়ে, কিন্তু তার মানে তো এটা নয় যে তিনি দেশ চালাতে পারবেন। যে দেশ চালাতে পারলে ডিমের দাম 120 টাকা জোড়া হতো না। জিনিসপত্রের দাম এমন জায়গায় গেছে, সংখ্যাগুরু মুসলমান সমাজ খাবার কিনে খেতে পাচ্ছে না, মাত্র বড় লোকেরা কোনো রকমভাবে বেঁচে রয়েছেন। এবং জামাতের ইন্ধনে চলা কিছু লোক যারা কোনোদিনই চায়নি যে পাকিস্তানের থেকে স্বাধীনতা পেয়ে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি হোক, তিনি তাদের নিয়ে চলছেন। এই ঘটনার পরম্পরা মেনেই আজকে যে পাকিস্তানের হাতে অবিভক্ত বাংলা বা পূর্ব পাকিস্তান, যেখান থেকে বাংলাদেশের জন্ম, যাতে বাংলাদেশ জন্মগ্রহণ না করে সেখানে 30 লক্ষ বাঙালির রক্ত ঝরিয়ে মেরে দিয়েছিল এই পাকিস্তান। তাহলে যে পাকিস্তান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবাদের, কাকাদের, চাচাদের এবং তার হয়ে যারা ওকালতি করছেন তাদের মা বোনেদের রক্তে যারা হাত রাঙিয়েছেন, তাদের মানিজ্যত লুট করেছেন, সেই রাজাকার যারা, তাদেরকে ওয়েলকাম করে নিয়ে আসছে। নিজের দেশের ইতিহাস, নিজের জাতির ইতিহাস বিস্মৃত হতে পারে একটা দেশ, এত মানুষ, তা পৃথিবীতে বিরল। আমাকে যারা মারলো, আমার বাপ ঠাকুরদার যারা রক্ত ঝরালো, আমি তাদেরকেই কোলে করে নিয়ে আসছি। কোন পাকিস্তান যে নিজেদের জনগণকে খেতে দিতে পারছে না, আটার দাম এমন লোকে রুটি খেতে পাচ্ছে না, তারা নাকি আমায় সাহায্য করবে। মানে এটা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পড়াশোনা করেছেন, কিন্তু এই সমাজ জ্ঞানটার মধ্যে কি তিনি ছিলেন? প্রশ্ন তো উঠে আসছে। নাহলে এই কাজ কেউ করতে পারে? এবং যে ভারতবর্ষ পাকিস্তানের কবল থেকে, যে বাংলাদেশ নিজের ভাষাকে প্রতিষ্ঠা করে আলাদা একটা দেশ তৈরি করার জন্য শেখ মুজিবের নেতৃত্বে লড়ছিল,
ভারতবর্ষের হাজার হাজার সেনা বলিদান দিয়েছে তাদের প্রাণ। 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল, না হলে এই পাকিস্তানের রাজাকাররা সেই মায়েদের বোনেদের মেরে ফেলত। সেই কৃতজ্ঞতা ভুলে গেল। আমাদের সেনাবাহিনী, ট্যাঙ্ক, অর্থ সব দিয়ে সাহায্য করেছিলাম আমরা, যাতে পাকিস্তান যে রক্তপাত ঘটাচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে বাংলাদেশটা নিজের সম্মান পেতে পারে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জামাতের পাল্লায় পড়ে এই কাজ করছেন। তাদের একটাই উদ্দেশ্য জামাতের, সনাতনীদের বা হিন্দুদের দমন করো। যে কারণে 1971 সালে যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়, সেখানে সংখ্যালঘু সনাতনী হিন্দুরা ছিল 25%। বিভিন্ন রকম এই ধরনের মৌলবাদী ইসলামিক দলগুলোর অত্যাচারে সেটা কমতে কমতে আজকে 6%। এবং যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘুদের দমন পীড়ন করা হচ্ছে, তাতে এই 6% যাতে শূন্যে চলে যাওয়া যায় সেই চেষ্টাই তারা চালাচ্ছেন। সারা পৃথিবী ছিচি করছে, কিন্তু এরা কুয়োর ব্যাঙের মতো বাংলাদেশকেই পৃথিবী মনে করছে আর বাংলাদেশের নিয়মকেই পৃথিবীর নিয়ম মনে করছে। এরা বাইরে তাকিয়েও দেখছে না যে আন্তর্জাতিক আদালত রয়েছে, রাষ্ট্রপুঞ্জ রয়েছে, সেখান থেকে বারবার পৃথিবীর বড় বড় দেশ, বড় বড় সংগঠন অনুরোধ জানাবার পরেও তারা সংখ্যালঘু হত্যাকে অস্বীকার করার চেষ্টা করছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন জাতিকেও দেখেনি কেন? আপনাদের মনে আছে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে যেটা যোগ নেই, যেমন আমাদের এখানে আরজি করের আন্দোলন থেকে বামপন্থীরা যেমন স্লোগান দিয়েছিল না, কাশ্মীর সে আজাদি, আরে এই বদমাইশ রূপ যেমন বেরিয়ে পড়েছিল, ঠিক তেমনই ওখানে কোটা আন্দোলনের সময় স্লোগান উঠেছিল, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সেই সময় থেকেই হিন্দু তাড়াবার বিষ ওদের মনের মধ্যে ঘুরেছিল। আর প্রত্যেকটা হিন্দু ওই সময় বলেছিল, বাংলাদেশ আমারও দেশ, বাংলাদেশ স্বাধীন করবার জন্য আমার বাপ ঠাকুরদারও রক্ত গেছে, আমি কেন ভারতে যাব, ভারত আমার দেশ নয়। কিন্তু তারা এই হিন্দু শূন্য করতে চাইছে, মিথ্যে কথা বলছে, আস্ফালন করছে, এটা জেনে যে ভারতবর্ষ একটা শক্তিশালী ইকোনমির দিকে প্রথম সারিতে রয়েছে পৃথিবীতে, সামরিক শক্তিতেও প্রথম সারিতে রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই জায়গা ভারতবর্ষ এবং ভারতবাসীর জন্য করেছেন। ভুলে যান রাজনৈতিক দলের কথা, এটা সত্যি। সেটা জানবার পরেও তারা এতটাই বেশি অর্বাচীন, পাগলেও নিজের ভালো বোঝে। তারা ভাবছেন যে পাকিস্তান ভারতবর্ষের শত্রু, তাই যে পাকিস্তান আমার বাপ ঠাকুরদাদের মেরেছে, ভারতবর্ষ হিন্দু প্রধান রাষ্ট্র, তাই আর একটা মুসলিম রাষ্ট্রকে নিয়ে এসে যারা আমার বাপ ঠাকুরদাকে মেরেছে তাকে দিয়েই ওকে ক্ষতি করব। দেখলাম ভারতীয় হাইকমিশনে বাংলাদেশে, সেখানে বিএনপি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, তারা অভিযান করেছে এবং তাদের নেতা বলছেন যে যদি চট্টগ্রামের দিকে তাকানো হয় তাহলে আমরা বাংলা, উড়িষ্যা, বিহারও নিয়ে আসবো। কে তাকিয়েছে? কোথায় তাকিয়েছে? দেখুন, বিএনপিও এই ইউনূসের সঙ্গে নেই। আওয়ামী লীগের পর সেই দেশের বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও নেই। তারাও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরে বিরক্ত, তো কারণ উগ্র ইসলামিক মৌলবাদকে প্রশ্রয় দিয়ে হিন্দু বিতাড়নের যে খেলায় মোহাম্মদ ইউনূস খেলতে নেমেছেন, ভালো সেজে নামের আগে ডক্টর ইউনূস নোবেল লরিয়েটটা লাগিয়ে, সেটা ধরা পড়ে গেছে। তিনি মিনিমাম যদি সফল হতেন তাহলে চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ না খেতে পেয়ে বাংলাদেশের মানুষ আগুনে জ্বলত না। বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলমান সমাজ, তারা খেতে পাচ্ছে না। নিজের বিফলতার দিক থেকে নজর ঘোরাবার জন্য জামাতে ইসলামের যে পাকিস্তান প্রেম, সনাতন বিরোধিতা, যা বহু আগে থেকেই ছিল, যারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হোক, তাদের সঙ্গে হাত মিলিয়েছেন ইউনূস। কি ভয়ঙ্কর এই মানুষটি। এবার বিএনপি তার রাজনৈতিক দল হিসেবে, যেমন আমাদের এখানের সিপিএম বাংলাদেশের বামপন্থী দলগুলোকে প্রায় নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে ইউনূস, এবং বাংলাদেশের বামপন্থীদের জেলে পুরে দিয়েছে বিনা বিচারে ডক্টর ইউনূস। এখানে যেমন সিপিএম মিছিল করছে না রাজনৈতিক কায়দাতে, ইউনূস স্বৈরাচারী, ইউনূস ভুল, এই কথা বললে যদি বাঙালি মুসলমানরা ওদেশে রেগে যায়,
তাহলে এখানে যদি বাঙালি মুসলমান রেগে গিয়ে আমাকে যদি 26-এর আগে একটা ভোট না দেয়, সেই কারণে যেমন এরা বদমাইশি করছে, রাজনৈতিক অঙ্ক কষছে, মানবিকতাকে ভুলে গিয়ে, ঠিক তেমন ওখানে বিএনপিও তার রাজনৈতিক অঙ্ক কষবার জন্য এটা করছেন। খাবারও নেই। সরকারের আপনি বলছেন তারা কাজ করে যাচ্ছেন, সেই কাজটা কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রস্তাব পাঠিয়েছিলেন বা অনুরোধ জানিয়েছিলেন শান্তি সেনাবাহিনী, সেই ধরনের কিছু হতে পারে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের দিয়ে ভারতবর্ষের নিরাপত্তার সবথেকে বড় সর্বনাশ করেছে, এ সবাই জানে। পয়সার বিনিময়ে আসলাম খাঁকে আমাদের দেশে অসীম খাঁ বলে ঢুকিয়ে দিয়েছে ভোটার আই কার্ড। তারপর তাদেরই নেতাদের দিয়ে টাকার বিনিময়ে আমাদের সরকারি জমি, যা মানুষের জমি, সেই জমিতে এই কসবার গুলশান কলোনির মতো হাজার হাজার বিদেশিকে ঢুকিয়ে দিয়েছে, যারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কাউকে ভালোবাসে না, ভারতবাসীকেও ভালোবাসে না। এবং সেই লোকজনগুলো পরিচয়পত্র নিয়ে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে এবং ধরা পড়ছে, যাদের মধ্যে প্রচুর জঙ্গিও আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা বলা মানে পরিষ্কার তিনি শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করছেন। তিনি যে সামান্য কিছু সাধারণ ভোট পান, হিন্দুদের ভোট পান, সেই ভোট তার বিরুদ্ধে ঘুরে গেছে বলে তিনি মন রাখবার জন্য এই কথা বলেছেন। যদি তিনি পশ্চিমবঙ্গের ভালো চাইতেন তাহলে অনুপ্রবেশকারীদের ঢোকাতেন না, গুলশান কলোনি এতক্ষণে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিতেন বাংলাদেশে এবং মায়ানমারে। সেটা তিনি করেছেন? করেননি। তাই তিনি দেশ ভালোবাসেন বা পশ্চিমবঙ্গ ভালোবাসেন, যতই মিথ্যে মুখে বলবার চেষ্টা করুক না কেন, কোনো না কোনো চ্যানেলে বড় বড় ইন্টারভিউ দিয়ে, তিনি যে বেসিক্যালি রক্তের জন্য, টাকার জন্য তার দল যা খুশি তাই করতে পারে মানুষের সর্বনাশ, তা তিনি প্রমাণ করে